আজ 4 জুন ঠিক 1 মাস হলো সেই ঐতিহাসিক রায়ের, যা প্রথমবারের মতো বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে এসেছে। এটা ইতিহাসের সময়, আবার পশ্চিমবঙ্গ রাজ্যে গভীর রাজনৈতিক অস্থিরতা ও প্রত্যাশারও সময়। এবং আজ এনডিটিভিতে আমাদের সঙ্গে রয়েছেন স্বপন দাশগুপ্ত, বর্ষিয়ান বিজেপি নেতা এবং বিজেপি প্রথম প্রশাসনে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রীদের একজন। স্বপন দাশগুপ্ত, আপনাকে পেয়ে ভালো লাগছে। মন্ত্রী হওয়ার পর প্রথমবার এনডিটিভিতে কথা বলার জন্য ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন সেটাই হবে, স্বপনদা, গত কয়েকটা দিন কেমন কেটেছে? আপনি জানেন এখনো দপ্তর বন্টন হয়নি, তাই সে বিষয়ে কিছু জিজ্ঞেস করব না। কিন্তু আপনি এখন বিজেপির প্রথম সরকারে পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী। এখন পর্যন্ত কেমন লাগছে? আসলে 4 মে আমরা প্রথমবার জয় অনুভব করার পর থেকে দিনগুলো খুব একটা আলাদা কিছু নয়। এটা সাধারণত মানুষের সঙ্গে দেখা করার পালা, এমনকি যাদের সঙ্গে প্রচারের সময় দেখা হয়নি, কারণ কিছু কিছু এলাকা পুরোপুরি আমাদের জন্য বন্ধ ছিল। তাই এটা মানুষের সঙ্গে, দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করারও একটা সুযোগ। আপনি জানেন, সাধারণ কাজকর্মের মধ্যেই দিন কাটছে। বিজেপি ক্ষমতায় আসায় এখন মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আপনি জানেন স্বপ্না, শপথ নেওয়ার পর আপনি একটা কথা বলেছিলেন। আপনি বলেছিলেন আপনার প্রথম কাজ হবে বাংলার কচরা সরানো। আপনি ঠিক কি বোঝাতে চেয়েছিলেন, আর সেটা কতদূর এগিয়েছে? দেখুন, আমি পশ্চিমবঙ্গকে, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সেটাকে একটা বিশাল ভাঙাচোরা জায়গার সঙ্গে তুলনা করেছি। চারপাশে অনেক ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে, আর প্রথমত আমাদের সেটা সরাতে হবে, পরিষ্কার করতে হবে। এইটাই সেই কচরা যার কথা আমি বলছি। এটা শুধু শারীরিক কচরা নয়, এটা এমন এক কচরা যা মানুষের জীবনে মানসিকভাবেও প্রভাব ফেলেছে। কখনো কখনো বোঝানো খুব কঠিন হয়ে যায় কিভাবে 21 শতকের ভারতের মধ্যে গত 15 বছর এতটা যন্ত্রণাদায়ক ছিল, আর কতটা পশ্চিমবঙ্গে একটি সরকারের কারণে কতটা ধ্বংস হয়েছে। তাই বাস্তবিকভাবে আমরা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করার আগে, আর আমি ইচ্ছাকৃতভাবেই পুনর্গঠন শব্দটা ব্যবহার করছি, আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক অপ্রয়োজনীয় জিনিস সরাতে হবে। এটা একটা রাজনৈতিক প্রকল্প, এটা একটা সামাজিক প্রকল্প, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটা বৌদ্ধিক প্রচেষ্টাও। তাই এসবি ঘটছে, এবং আপনি দেখতে পাবেন কিছু প্রভাব, কিছু পরিবর্তন যা এর ফলে হয়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিরোধী দলে যা ঘটছে, সেটাতেই সেটা দেখা যাচ্ছে। আমি আজ সকালে সোশ্যাল মিডিয়ায় আপনি যা বলেছেন স্বপনদা, সেটা উদ্ধৃত করতে চাই, এবং আমি ঠিক যেমনটা বলেছেন তেমনভাবেই উদ্ধৃত করতে চাই। তারপর সেটা একটু গভীরভাবে আলোচনা করতে চাই, কারণ এটাই এখন পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে আসা সবচেয়ে বড় দ্বিতীয় খবর। তৃণমূলের ভেঙে পড়া, যাদের আপনার দল পরাজিত করেছিল। আপনি বলেছেন, আমি উদ্ধৃত করছি, তৃণমূল কংগ্রেসের আত্মবিনাশে আমার কোনো দুঃখ নেই। আমার একমাত্র আশা, দুষ্কৃতিকারীদের রাজনৈতিক সংস্কৃতি যেন পশ্চিমবঙ্গ বিজেপিকে কলুষিত না করে। আমাদের বিজেপিতে সবসময় সতর্ক থাকতে হবে মিথ্যা বন্ধুদের থেকে, যারা আজ আমাদের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, কারণ তাদের নিজেদের অতীতের পাপ ধুয়ে ফেলতে হবে। পশ্চিমবঙ্গের ডিটক্স অসম্পূর্ণ রাখা যাবে না। এটা একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। আপনি নিশ্চয়ই তাদের কথা বলছেন, যারা এখন তৃণমূলের মধ্যে বিদ্রোহ করছে এবং বিজেপির প্রতি বন্ধুত্বপূর্ণ মনে হচ্ছে, স্যার। দেখুন, আমি বলছি যে তৃণমূল কংগ্রেস তাদের পরাজয়ের পর তারা এখন পারস্পরিক দোষারোপের মধ্যে দিয়ে যাচ্ছে। এর কিছুটা বোঝা যায়। পরাজিত কোনো দল সবসময় আত্মসমালোচনার মধ্য দিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে
এটা খুবই হিংস্র রূপ নিয়েছে এবং এর ফলে দলে আনুষ্ঠানিক বিভাজন হয়েছে। এখন একটা প্রলোভন আছে। পণ্ডিতদের এক অংশের মধ্যে বিশ্বাস জন্মেছে যে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি তৃণমূল প্রশাসনের সব সমস্যার জন্য দায়ী, আর তাই তাদের এড়িয়ে চলতে হবে এবং বাধ্য হয়েই আমাদের উৎসাহজনক হাত বাড়িয়ে দেওয়া উচিত। আমাদের উচিত, জানেন তো, ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন যে ভাঙা গোষ্ঠী আছে তাদের প্রতি সদয় মনোভাব রাখা। আমি সেই মৌলিক ধারণাটাকেই প্রশ্ন করছি। এটা ঠিক যে প্রাক্তন তৃণমূল সরকারের অধিকাংশ পরিচিত মুখী সংখ্যালঘু গোষ্ঠীতে রয়েছেন যারা এখনো মমতা ব্যানার্জির প্রতি সম্পূর্ণ আনুগত্য দেখায়, কিন্তু মাঠের আসল সৈনিকরা যারা প্রকৃতপক্ষে অত্যাচার চালিয়েছে তারা বেশিরভাগই অন্য দলে রয়েছে। তাই আমি মনে করি না আমাদের এদের মধ্যে কাউকে বেছে নিতে হবে। আমার প্রস্তাব খুবই সহজ, তোমাদের দুই পক্ষের ঘরেই মহামারী লাগুক। তোমরা গত 15 বছরে যা করেছো তার ফলেই আজ ভুগছো। জনগণের প্রতিক্রিয়া এতটাই তীব্র হয়েছে, জনগণ চায় তৃণমূল কংগ্রেসের এই পুরো উত্তরাধিকার থেকে মুক্তি পেতে। তারা চায় পুরোপুরি শেষ করতে ডিটক্সিফিকেশন প্রক্রিয়া। আর আমি মনে করি না গঙ্গাজল দিয়ে নিজেকে ধুয়ে এই ধরনের সাজানো অনুশোচনা কোনো কাজে আসবে। এই প্রক্রিয়া কিছু মানুষের অতীত রেকর্ড খুব একটা আকর্ষণীয় নয়, তাই আমি বলছি এই দুই গোষ্ঠী থেকে দূরে থাকো, ওদের নিজেদের মতো খেলতে দাও, ঝগড়া করতে দাও, নিজেরাই নিজেদের ধ্বংস করুক। আপনি যে আত্মবিনাশের কথা বলছেন, স্বপনদা, গত 7-8 দিনে আমরা যেসব ঘটনা দেখেছি সেগুলো নির্বাচন ফলাফলের আগে অকল্পনীয় ছিল। খোলাখুলি বিদ্রোহ, বিদ্রোহী কার্যকলাপ, বিধায়ক ও সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ডাকে সাড়া না দিয়ে বৈঠক, আলোচনা ও ধর্নায় অংশ নিতে অস্বীকার করছেন, এসব কিছু আপনি এটা কিভাবে দেখছেন? আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এতটা হঠাৎ ও তীব্র পরিবর্তন বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখছেন সেটার মধ্যে, আর জানেন তো, তার নির্দেশ মানা বেশিরভাগ মানুষ বলবে এটা তো আত্মঘাতী রাজনৈতিক আত্মহত্যা। মমতার কথা অমান্য করা, তৃণমূলের মধ্যে থেকে এভাবে থাকা। হ্যাঁ, স্পষ্টতই অতীতে তাদের কারোর পক্ষেই সর্বোচ্চ নেত্রীর নির্দেশ অমান্য করা একেবারেই অকল্পনীয় ছিল। কিন্তু আপনাকে বুঝতে হবে কেন এটা হচ্ছে। এটা হচ্ছে কারণ এইসব বিধায়কদের অনেকেই, আর মাটির কাছাকাছি থাকা ছোটখাটো নেতাদের তো বলাই বাহুল্য, মনে করছেন তারা কোনোভাবে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন। কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে একটু দূরে সরে থাকলে সেটা যেন দেখা যায়। মানুষ এবং বর্তমান সরকার তাদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হবেন যদি তারা নিজেদের সঙ্গে আগের নেতৃত্বের মধ্যে একটু দূরত্ব তৈরি করতে পারেন। সেই দরবারি গোষ্ঠী যারা তৃণমূল কংগ্রেস চালাতো, এখন আমার মনে হয় এরা সবাই মিথ্যা বন্ধু। তাই আমি বিশেষ যত্ন নিয়ে এই শব্দগুলো বেছে নিয়েছি। এবং এটা বিজেপির কাজ নয় হঠাৎ করে তৃণমূল থেকে লোক এনে নিজেদের শক্তি বানানোর কথা ভাবা। আমার মনে হয় আমরা খুব স্পষ্ট ম্যান্ডেট পেয়েছি এবং আমাদের সেই ম্যান্ডেটের মর্যাদা রাখা উচিত। আমরা 294টি আসনের মধ্যে 208টি আসন পেয়েছি বিধানসভায়। চলুন মানুষের যে প্রত্যাশা আমাদের ওপর আছে তার মর্যাদা রাখি। চলুন এমন একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলি যা নির্দিষ্ট সভ্য মানদণ্ডের ওপর ভিত্তি করে, যা স্বাভাবিক রাজনীতির ওপর ভিত্তি করে, যা শালীনতা,
সততা এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের অনুভূতির ওপর ভিত্তি করে। চলুন 4 মে যেগুলো মানুষ প্রত্যাখ্যান করেছে সেগুলোর কিছুই আমরা উত্তরাধিকার হিসেবে গ্রহণ না করি। স্বপন, তো তুমি নিশ্চয়ই দেখেছ তৃণমূলের গ্লেতরে যারা বিদ্রোহী তাদের অনেকেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে। তুমি এ ব্যাপারে কি মনে করো? সম্প্রতি একটি সহিংস ঘটনা ঘটেছিল যেখানে তার উপর হামলা হয়েছিল। তৃণমূল এই ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছে। বিজেপি বলেছে এটা আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকদের বিরুদ্ধে মাটির মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে সেই ক্ষোভের বড় একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর দিকে যাচ্ছে। তুমি এটা কিভাবে দেখছো? মানে এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যা কিছু মুখোমুখি হতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রতিনিধিত্ব করতেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একমাত্র লোভ ও ঔদ্ধত্যের প্রতীক ছিলেন যা কল্পনাতীত ছিল। তার ভাষণ, সেই দম্ভ, প্রচারের সময় দেওয়া হুমকি, আর গত 10-15 বছর ধরে মানুষের মনে যে ভয় ঢুকিয়ে দিয়েছিল, সবই তারই কাজ। পুরো সিন্ডিকেট রাজ তৈরি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাই তার বিরুদ্ধে এত বড় প্রতিক্রিয়া হবে এটা একেবারেই স্বাভাবিক। আর এই প্রতিক্রিয়া শুধু ভারতীয় জনতা পার্টির লোকজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা সাধারণ মানুষের মধ্য থেকেও আসছে। ওরা এই উঠতি নেতার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না এবং এই কথাগুলোই এখন তার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভ আর বিদ্রোহ দেখা যাচ্ছে সেটা খুবই স্বাভাবিক। তা মানে এই নয় ওরা অত্যন্ত নীতিবান বা মহৎ চরিত্রের মানুষ। পুরো দলটাই আসলে ভেতর থেকে পচে গিয়েছিল, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল সেই পচনের শীর্ষে। আপনি যদি নিচে নামেন দেখবেন সর্বত্রই ছোট ছোট অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছড়িয়ে আছে। তাই আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেকে প্রশ্ন করা উচিত, তার প্রিয় ভাইপোকে এতটা প্রশ্রয় দেওয়াই কি তার নিজের পতনের কারণ হয়ে দাঁড়াল? আর যদি উনি সত্যি মন দিয়ে ভাবেন তাহলে উত্তরটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই ছেলেটাই মূলত তৃণমূলের পতনের জন্য দায়ী ছিল। স্বপেনদা, তৃণমূল কংগ্রেস অতীতেও বিদ্রোহের মুখোমুখি হয়েছে, যদিও সেগুলো তুলনায় ছোট ছিল এবং তারপরও দল এগিয়ে গেছে। আপনার কি মনে হয় আমরা যা দেখছি তারপর তৃণমূল আগের মতোই থাকবে, নাকি আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এখন একটা টার্নিং পয়েন্টের সাক্ষী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক তৃণমূলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে চলেছেন? আমি এখনই কোনো মন্তব্য রাখতে চাই না। দেখুন, আমার মতে এই বিদ্রোহের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো যেখানে ঋতমৃতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনা হচ্ছে, কিন্তু সেটা অনেকটাই দেখানোর জন্য। ওইখানে আসল বিষয়টা ও নন, ওরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়করা। এখন যদি তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের একটা বড় অংশ দল ছেড়ে দেয় তাহলে হ্যাঁ, সেটা রাজ্যের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আনবে। আর মোহাম্মদ বরাজ্জিকে আবার একেবারে নতুন করে তার নির্বাচনী জোট গড়ে তুলতে হবে। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, এরা মূলত এমন কিছু লোক যাদের কোনো গুরুত্বই নেই। যারা মমতার সঙ্গে থেকেছে তাদের তুলনায় এদের গুরুত্ব অনেক কম। তাই আমি মনে করি আপনার প্রশ্নের উত্তর হলো আমাদের অপেক্ষা করে দেখতে হবে। কিন্তু শুধু বিভাজন হয়েছে বলেই সেটা মানে এই নয় যে মমতার সামাজিক জোট ভেঙে পড়েছে।
এটা অনেকটাই নির্ভর করছে মুসলিম বিধায়করা ঠিক করেন কিনা তাদের ভবিষ্যৎ আলাদা কোনো দলে আছে নাকি এখনো তারা টিএমসির সঙ্গেই থাকবেন। তাহলে আপনি কিভাবে দেখবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন যেমন ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর পেছনে তাঁর চিন্তা ভাবনা? তারপর স্বপনদা, আপনি জানেন এত ভিন্ন মতো যখন আছে, এটা কি আসলে পরিস্থিতি বোঝার ব্যাপার নাকি সবাই নিরাপদে থাকার চেষ্টা করছে? আপনি এটা কিভাবে দেখবেন? এর পেছনে কি ধরনের চিন্তা ভাবনা কাজ করছে? আসলে এটা অনেক কিছুর মিশ্রণ, কিন্তু আমার মনে হয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ গত 15 বছর ধরে তারা তৃণমূল কংগ্রেসকে খুব উৎসাহের সঙ্গে সমর্থন করেছেন। এখন তারা দেখছেন তাদের হাতে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই এবং বিজেপি ক্ষমতায় রয়েছে, যাদের সঙ্গে তাদের কোনো বাস্তবিক সম্পর্ক নেই, কারণ বিজেপি কোথাও কোনো মুসলিম ভোট পায়নি। তাহলে একটা টালমাটাল অবস্থা চলছে। এটা এমন কিছু নয় যার ফলাফল আপনি রাতারাতি দেখতে পাবেন। আমার মনে হয় এই মুহূর্তে তারা নানা বিকল্প খতিয়ে দেখছে, আর আমাদের অপেক্ষা করে দেখতে হবে। তবে এটা খুবই আকর্ষণীয় একটা পরিবর্তন। আর আমার মনে হয় ফিরহাদ হাকিম এই টানাপোড়েনের মাঝখানে পড়ে গেছেন। এই টানাপোড়েন আর চাপ, আর দেখা যাক আগামী দিনে তিনি নিজেকে কিভাবে সামলান। তিনি চাইবেন না তার সম্প্রদায়ের সঙ্গে তিনি তাল মেলাতে না পারেন। আমার আরো দুটি প্রশ্ন আছে স্বপনদা। একটা হলো, আপনি সেই সব অংশকে কি বলবেন যারা বিজেপির দিকে আঙুল তুলছে এবং বলছে তৃণমূলে যা ঘটছে তার জন্য বিজেপি দায়ী? আপনি জানেন নানা কথা বলা হচ্ছে ইডি, গাজর আর লাঠি ইত্যাদি নিয়ে। এইসব এমএলএদের জন্য, যদিও এদের অনেকের বিরুদ্ধেই কোনো ইডি মামলা নেই, আবার শুভেন্দু নতুন মুখ্যমন্ত্রী, তার ব্যক্তিগত হিসেব মেটানোর ব্যাপারও আছে। এটাই তার সময় আর তিনি এই সব কিছু পরিকল্পনা করে করছেন। এই অভিযোগগুলোর জবাবে আপনি কি বলবেন? দেখুন, আমি কখনো তৃণমূল কংগ্রেসের পরিবেশে ছিলাম না, তাই এই প্রশ্নগুলোর কিছু উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এমনকি যারা একসময় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন এবং গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাদের মনের মধ্যে ঠিক কি চলছে সেটাও আমি বলতে পারি না। আমি শুধু এটুকুই বলতে পারি, একেবারে বিজেপির দৃষ্টিকোণ থেকে দেখলে কোনো সম্পর্ক রাখা একেবারেই অসম্ভব। আসন্ন দিনে কোনো অর্থবহ রাজনৈতিক সম্পর্ক সম্ভব নয়। আপনি কৌশলগতভাবে কোনো জায়গায় কেউ ভোটদানে বিরত থাকলো বা এই ধরনের কিছু হতে পারে, কিন্তু এই টিপিপির কোনো গোষ্ঠীর সঙ্গে কোনো অর্থবহ রাজনৈতিক সম্পর্ক সম্ভব নয়। নিকট ভবিষ্যতে না সংসদে, না রাজ্য বিধানসভায় আসলে তাদের সমর্থন আপনার দরকার পড়ে না। সংসদে হয়তো কোথাও 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের কাজে লাগতে পারে। আপনি জানেন, যেমন মহিলা বিলের ক্ষেত্রে যদি তৃণমূল ওয়াকআউট করত, তাহলে ফলাফলটা একেবারেই আলাদা হতো। তাই এই ধরনের ছোটখাটো স্বল্পমেয়াদী কৌশলগত চুক্তি সম্ভব হতে পারে, কিন্তু বৃহত্তর বিজেপি ইকোসিস্টেমে এর কোনো স্থায়ী প্রভাব পড়বে বলে আমি মনে করি না। তাহলে আমার চূড়ান্ত প্রশ্ন হবে ইন্ডিয়া ব্লক নিয়ে, সেই ক্ষেত্রে অশ্বপান। আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় খোলাখুলি জাতীয় উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেছেন। তাঁকে বড় জাতীয় নেতা হিসেবে দেখা হয়। অনেকে তাঁকে রাহুল গান্ধীর পরিবর্তে ইন্ডিয়া ব্লকের নেতা হওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। এখন যা ঘটছে এবং এই ফলাফলের ব্যাপকতা দেখে এইসব কতটা প্রভাবিত হয়েছে? দেখুন, আপনি জানেন এরপরে মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে।
এখন পশ্চিমবঙ্গে বড় ধাক্কা, আর তার মধ্যে বিহারেও ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে ধাক্কা এসেছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ইন্ডিয়া অ্যালায়েন্স সত্যি ব্যাকফুটে চলে গেছে। এটি আবারও নিজের কণ্ঠস্বর, নিজের যুক্তি জাতীয় রাজনীতিতে খুঁজে পেতে লড়াই করছে। কিন্তু এর মানে এই নয় যে বিরোধী রাজনীতি শেষ হয়ে গেছে। আমার মনে হয় কংগ্রেস এটাকে বড় সুবিধা হিসেবেই দেখবে। আবারও জোর দিয়ে বলবে, একটি বড় রাজনৈতিক দল বা জাতীয় রাজনৈতিক দল ছাড়া এইসব আঞ্চলিক জোটগুলো কার্যত অস্থায়ী, চলতি জুতো ছাড়া আর কিছু নয়। তাই কংগ্রেসের দিক থেকে একটা টান থাকবে এবং এটা দেখার বিষয় হবে এর কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়ে কিনা। কারণ একটা বড় অংশ ডিএমসির মুসলিম ভোট ব্যাংক কংগ্রেসকে সমর্থন করতে আগ্রহী হতে পারে। তবে কংগ্রেসের দিকে ঝুঁকে সমর্থন বদলানোটা সহজ নয়। তাই এমনটা হওয়ার সম্ভাবনা আছে। এখন আমার মনে হয়, জানেন তো, কাউকে কখনোই শেষ বলে ধরে নেওয়া উচিত নয়, অন্তত আমি তো করি না। তাই এখন টালমাটাল চলছে, দেখা যাক কি হয়। সরকার ভুল চাল দিলে বিরোধীরা সুবিধা পাবে, আর কিছু সুযোগ সন্ধানী ভাবে যে ককরোচ পার্টি গন্ডগোল করার সেরা পথ। তাই এখন নানা রকম বিকল্প, সম্ভাবনা, সুযোগ খোঁজা হচ্ছে। চলুন দেখা যাক কিভাবে বিষয়টা এগোয়, কিভাবে সবকিছু ঘটবে, আর অবশ্যই সরকার নিজেকে কিভাবে পরিচালনা করে সেটারও ভবিষ্যতের ওপর গভীর প্রভাব পড়বে। আমি এখানেই শেষ করছি। স্বপন দাশগুপ্ত, নঠতে আপনাকে স্বাগত এবং আপনার মন্ত্রিত্বের জন্য অভিনন্দন।